আমি এই মুহূর্তে বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর আরিফা সুলতানার চেম্বারে বসে আছি। তার কাছে এসেছি বিশেষ দরকারে। আমার সব কথা শোনার পর তিনি বললেন, তুমি আরো একবার ভেবে দেখো, তোমার হাজবেন্ডের সাথেও আলোচনা করো। আমি ওনার কথা শুনে বেশ বিরক্ত হলাম, তবুও ঠান্ডা গলায় বললাম, দেখুন ম্যাম, আমি কেবল অনার্স 4th ইয়ারে পড়ি, আমার পড়ালেখা আছে, ক্যারিয়ার আছে, আমি এখন বেবি চাই না, অ্যাবর্শন ছাড়া আমার আর ওয়ে নেই। তিনি শান্ত স্বরে বললেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, যেহেতু এটা তোমার প্রথম বাচ্চা, তুমি আরো একবার ভাবো, যদি মনে হয় তোমার সিদ্ধান্ত ঠিক তবে 7 দিন পর চেম্বারে এসো। আমি বিরক্তি নিয়ে ওনার চেম্বার থেকে বেরিয়ে এলাম। সবচেয়ে রাগ হচ্ছে মা বাবার উপর। কতবার বলেছিলাম বিয়েটা আমায় দিও না দিও না, কে শোনে কার কথা। কোথা থেকে এক ক্যাবলাকান্ত ধরে নিয়ে এসে বিয়ে দিয়ে দিল, আমার লাইফটাই শেষ। তারপর আরেক ঝামেলা এসে জুটেছে। গত 3 মাস ধরে আমি ঝামেলা নিয়ে ঘুরছি, টেরও পাইনি। ভাগ্যিস আরো দেরি হয়ে যায়নি। রাগে কচকচ করতে করতে বাসায় এলাম। বাসায় এসে চুপচাপ শুয়ে আছি। সৌরভ বিকেলবেলা অফিস থেকে ফিরলো, তখন আমি মন মারা হয়ে শুয়ে আছি। ও আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, অসময়ে শুয়ে আছো যে, জ্বর টর এসেছে নাকি? এই বলে আমার কপালে হাত রাখতে আমি হাতটা সরিয়ে দিয়ে কড়া গলায় বললাম, আমি অত্যন্ত ভালো আছি, আমার মনে হচ্ছে আমার কেন ডানা নেই, তাহলে আকাশে উড়ে যেতাম। তুমি এভাবে কথা বলছো কেন, কি হয়েছে? আমি অন্যদিকে তাকে বিরক্তি ভরা কণ্ঠে উত্তর দিলাম, আমি প্রেগন্যান্ট। ও এ কথা শুনেই লাফিয়ে উঠল, বললো, সিরিয়াসলি আমি বাবা হব? তুমি আমাকে এতক্ষণ বলনি কেন? সারপ্রাইজ দিতে চেয়েছো তাই না? এত আনন্দিত হওয়ার কিছু নেই, আমি বাচ্চাটা রাখছি না। ডক্টর আরিফার চেম্বারে গিয়েছিলাম, আগামী সপ্তাহে অবসান করাব। সৌরভ চোখ বড় বড় করে বলল, এসব তুমি কি বলো? পাগল হয়েছো? আমার মা বাবা আমাকে পাগল হওয়ার ব্যবস্থা করে দিয়েছে, পাগল না হয়ে উপায় কি? বিয়েটা দিয়ে আমার ফিউচার নষ্ট করেছে, আর এখন এই ঝামেলা এসে জুটেছে। আমার ব্যক্তিগত জীবন নেই, কোনো সিদ্ধান্ত নেই। আমি ফুটবলের মতো পেট নিয়ে ভার্সিটিতে যাব? আমাকে দেখতে অড লাগবে না? সবাই হাসাহাসি করবে না? সৌরভ শান্ত গলায় বলল, নিশাত, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি কি তোমাকে কখনো কিছু নিষেধ করেছি? তোমার পড়ালেখায় বাধা দিয়েছি? তোমার ফ্রেন্ডদের সাথে মিশতে বারণ করেছি? তোমার ফিউচার প্ল্যানিং আমি কি ক্ষতির কারণ? আমি চুপ করে রইলাম, কারণ সবগুলো প্রশ্নের উত্তর না। সে আমার জীবনে বাধা নয়, কিন্তু কেন যেন আমি ওকে বাধা মনে করি। দেখো সৌরভ, এটাই আমার ফাইনাল ডিসিশন। তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি, কিন্তু আজ রিকোয়েস্ট করছি, তোমার সিদ্ধান্তটা পাল্টে দাও। মাতৃত্ব লজ্জার নয়, বরং অহংকারের, আনন্দের। আমি কড়া গলায় বললাম, আমাকে সাহিত্যিকদের মতো কথা শুনিয়ে লাভ নেই। তুমি যদি বাচ্চার এতই শখ থাকে, তুমি গ্রামের কোনো ক্লাস 9-10 পড়ো মেয়েকে বিয়ে করো, সে তোমার সংসার করবে এবং হালি হালি বাচ্চা গিফট করবে, যেটা আমাকে ডিভোর্সও দিতে পারো, আমার এক বিন্দু আফসোস হবে না, ট্রাস্ট মি। আমি যে তোমাকে ডিভোর্স দেব না, সেটা তুমি ভালো করেই জানো। আমি তোমাকে জোর করছি না, শুধু রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি আমাদের বাচ্চাটা নষ্ট করো না। আমি প্রমিস করছি, আমি ওকে দেখাশোনা করবো, ঘুম পাড়াবো, খাওয়াবো, মাকেও নিয়ে আসবো। এই বলেও ঝরঝর করে কেঁদে ফেললো। আমার অসহ্য লাগছে, ওকে বলাটাই ভুল হয়েছে। ঠিক করলাম বড় খালামণির বাসায় বেড়াতে যাব। যতক্ষণ এখানে থাকবো ততক্ষণও ঘ্যান ঘ্যান করবে। 7 দিন পর এসে ঝামেলা শেষ করব। 1 মাস ক্যাম্পাস বন্ধ। আমি সন্ধ্যায় খালামণির বাসায় গেলাম। বাসা খুব একটা দূরে নয়। খালামণির বাসা আমার ভীষণ ভালো লাগে, একেবারে নিরিবিলি। যাওয়ার সাথে সাথে খালামণির প্রশ্ন, ওমা এত শুকিয়ে গেছিস কেন? খালার কথা শুনে আমি হেসে হেসে বললাম, 5 কেজি ওজন বেড়েছে। খালামণি, অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। তখনই আঙ্কেলের ফোন এলো, এখনই হাসপাতালে যেতে বলেছেন। ভয়ে গলা শুকিয়ে গেল আমাদের। তাড়াহুড়ো করে হাসপাতালে গিয়ে দেখি আঙ্কেল একটা সদ্য জন্ম নেওয়া বাচ্চা কোলে নিয়ে বসে আছেন। জিজ্ঞেস করার আগেই বললেন, ট্রেনের পাশে কে যেন ফেলে রেখে গেছে। খালামণি বাচ্চাটা কোলে নিয়ে কেঁদে কেঁদে বলল, ছি,
কেমন নিষ্ঠুর মা, আজ থেকেও আমাদের সন্তান, আমি ওকে মানুষ করব। আমি বিরক্ত হয়ে বললাম, এসবের কি দরকার, অনাথ আশ্রমে দিয়ে দিলে তো হয়। আঙ্কেল করুণ চোখে আমার দিকে তাকিয়ে বলল, 17 বছর নিঃসন্তান থাকার কষ্ট তুমি বুঝবে না মা। আল্লাহর কাছে কত প্রার্থনা করেছি কেউ জানে না। আমি আর কিছুই বললাম না। পরদিন আমরা বাসায় এলাম। খালামণি ভীষণ খুশি। বাচ্চাটা সারাদিন ট্যাও ট্যাও করে কাঁদে আর আমার বিরক্ত লাগে। আমি কানে বালিশ চাপা দিয়ে রাখি। সে কখন থেকে কাঁদছে। বিরক্ত হয়ে খালামণির রুমে দেখি খালামণি ওয়াশরুমে, আঙ্কেল বাসায় নেই। আমি আলতো করে ওকে কোলে নিলাম। একটুখানি দোলাতেই কান্না থেমে গেল। ফিরার মুখে দিতেই কেমন চুপচুপ করে খেলো। একটু পর চুপচাপ ঘুমিয়েও পড়লো। আমি পিচ্চিটার মুখের দিকে তাকালাম। কেমন মায়া মায়া মুখ, ছোট্ট ছোট্ট হাত পা। এর মা কি করে একে ফেলে গেল? মায়া তো নিষ্ঠুর হয় কি করে? আমি কেমন যেন মায়ায় পড়ে গেলাম। ও কাঁদলে কেমন একটা কষ্ট লাগা শুরু হয়। আমি কোলে নিয়ে আদর করে দিই। আলতো করে বুকের মাঝে জড়িয়ে ধরলে বুকের ভেতরটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগে। কেমন মিষ্টি একটা ঘ্রাণ ওর শরীরে। সব বাবুর শরীরে কেমন মিষ্টি ঘ্রাণ থাকে। ওর ছোট্ট হাত দিয়ে আমার আঙুল আঁকড়ে ধরে রাখতে ভীষণ ভালো লাগে। ও যখন ঘুমায় কেন যেন আমার ভয় লাগে। আমি ওর নাকের কাছে আঙুল নিয়ে দেখি ওর নিঃশ্বাস পড়ছে কিনা। যখন দেখি সব ঠিকঠাক, আমার বুকের ভেতর ঢিপ ঢিপ করা কমে যায়। আমি আলতো করে ওর কপালে চুমু দিই। আমাকে আজকেই চলে যেতে হবে, থেকে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু যেতে তো হবেই। আজ বিকেলে ডক্টর আরিফার চেম্বারে যেতে হবে। খালামণি থেকে যেতে বললেন, কিন্তু থেকে যাওয়ার কোনো উপায় নেই। বাসায় ফিরে দেখি সৌরভ অফিসে যায়নি। আমি খাওয়া দাওয়া শেষ করে রেডি হলাম। ও একবার শুধু আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি ডাক্তারের কাছে যাচ্ছ? আমি ছোট্ট করে উত্তর দিলাম, হ্যাঁ। ও আর কিচ্ছু বলল না। হাসপাতাল থেকে বাসায় ফিরতে ফিরতে বেশ দেরি হলো আমার। বেশ ক্লান্ত লাগছে। সৌরভ চুপচাপ শুয়ে আছে, আমাকে কিছু বলছে না। ওর চোখ মুখ লাল দেখে বুঝলাম কেঁদেছে। আমি ওর পাশে এসে বসলাম। জিজ্ঞেস করলাম, তুমি যেটা আমাদের বাবুর নাম কি রাখতে চেয়েছিলে? ও কোনো উত্তর দিল না। আমি ওর হাত আমার পেটের উপর রেখে বললাম, সব ঠিকঠাক আছে। ডক্টর আরিফার কাছে গিয়েছিলাম ওনাকে থ্যাঙ্কস জানাতে। ভাগ্যিস 7 দিন সময় দিয়েছিলেন। সৌরভ কাঁদছে, আমারও কান্না পাচ্ছে। কান্না পেলে কেঁদে ফেলতে হয়, কান্না চেপে রাখলে কষ্ট হয় ভীষণ।